আসসালামু আলাইকুম। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি কমল বরণ বিশ্বাস, ইন্সট্রাক্টর, পিটিআই কুষ্টিয়া। ঘরে বসে ডিপিএর অনুশীলন কার্যক্রমে সকলকে স্বাগতম। গোলাপ ফুলের শুভেচ্ছা দিয়ে সবাইকে আজকের পাঠে স্বাগতম জানাচ্ছি। আমরা গত ক্লাসে বাংলাদেশের মানচিত্র নিয়ে কিছু কথা বলেছিলাম। আজকে আমরা মানচিত্র অঙ্কন ও ব্যবহারের পরবর্তী অংশ নিয়ে কথা বলবো। বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়জ্ঞান অধ্যায় ৮। গত ক্লাসে আমরা মানচিত্রের কি, শ্রেণীবিভাগ, মানচিত্রের উপাদান ও স্কেল নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা মানচিত্র অঙ্কনের কৌশল সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। সেই হিসেবে আজকের পাঠের শিখন ফল মানচিত্র অঙ্কনের কৌশল বলতে পারবেন, হাতে কলমে মানচিত্র অঙ্কন করতে পারবেন, মানচিত্র ব্যবহারের গুরুত্ব বলতে পারবেন। এই শিখন ফলের আলোকে আজকে আমরা পরবর্তী ক্লাস কি কি আছে সেগুলো আমরা দেখি। প্রথমে আসি আমরা মানচিত্র অঙ্কনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বিবেচনা করতে হয়। আমরা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে মানচিত্র অঙ্কন করা আমাদের বইয়ের ভিতরে উল্লেখ করা আছে। সেই ক্ষেত্রে আমাদের মানচিত্র অঙ্কন করতে হবে। তাছাড়া সাধারণত আমরা মানচিত্র বাসায় নিজেদের কাজও অঙ্কন করে থাকি। সেই ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবো সেগুলো একটু দেখে নিই। মানচিত্রে পাহাড়, পর্বত, নদ, নদী, শহর, বন্দর, রাস্তা, রেলপথ, সীমারেখা প্রভৃতি অবস্থান দেখানো হয় এবং এর জন্য কতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। আমরা কিছু সাংকেতিক চিহ্নের মাধ্যম দিয়ে নদ, নদী, শহর, বন্দর, রাস্তা, রেলপথ ইত্যাদি দেখিয়ে থাকি। পৃথিবীর সব দেশেই একই ধরনের প্রতীক ব্যবহার করা হয়ে থাকে। এই চিহ্নগুলো সাধারণত মানচিত্রের শিরোনামের থাকে। কাগজের উপরের অংশের উত্তর দিকে তীর চিহ্ন বা অনুরূপ কোনো প্রতীক চিহ্ন ব্যবহার করে মানচিত্রের দিক নির্দেশ করা হয়। মানচিত্রের উপরের দিকে, ডান দিকে আমরা সাধারণত এই চিহ্নগুলো ব্যবহার করে থাকি। মানচিত্র অঙ্কন করার পর চারিদিকে সরু ও মোটা রেখা দিয়ে বহিঃসীমা অঙ্কন করা হয়। বহিঃসীমা এমনভাবে অঙ্কন করতে হবে যেন কোনো অংশ মানচিত্রের বাইরে না থাকে এবং মানচিত্রের শিরোনাম, সূচি প্রভৃতি সহজে দেখানো যায়। শিরোনাম মানচিত্রের অবিচ্ছেদ্য অংশ। শিরোনাম না থাকলে সহজে বোঝা যায় না এটি কিসের মানচিত্র। মানচিত্রের সকল ব্যবহৃত সাংকেতিক চিহ্ন, রং ব্যাখ্যা করার জন্য শিরোনামের নিচে বা কাছে একটি সূচি অপরিহার্য। উপরোক্ত উপাদান ছাড়াও কোনো কোনো মানচিত্রে শীট নম্বর উল্লেখ করতে হয়। মানচিত্রের প্রাকৃতিক অবয়গুলো সহজে পরিবর্তন হয় না, কিন্তু রাস্তাঘাট, শহর, বন্দর প্রভৃতি সময়ের সাথে পরিবর্তন হয়, তাই মানচিত্র জরিপের তারিখ সংযোজন করতে হয়। আমরা মানচিত্রের অবয়বগুলো অর্থাৎ স্ট্রাকচারটা সাধারণত পরিবর্তন হয় না, কিন্তু অনেক সময় দেখা যায় ভিতরে রাস্তাঘাটের গুলো আমরা পরিবর্তন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কোন মানচিত্রের আলোকে এই মানচিত্রটা অঙ্কন করছি সেই হিসাবে জরিপের তারিখ এবং শীট নম্বর বা গ্রিড নম্বর উল্লেখ করতে হয়। মানচিত্র আঁকার আগ দিয়ে আমাদের এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবার আসি আমরা মানচিত্র অঙ্কনের কৌশল, কিভাবে আমরা মানচিত্র অঙ্কন করতে পারি। কোনো মানচিত্র অঙ্কন করার আগে কতগুলো বিষয় চিন্তা ভাবনা করে মানচিত্র অঙ্কন করতে হয়। মানচিত্র অঙ্কনবিদকে জানতে হবে মানচিত্র ব্যবহারকারী কে বা কারা, কাদের উদ্দেশ্য করে আপনি মানচিত্র তৈরি করছেন, তাদের বয়স কত, মানচিত্র কি প্রয়োজনে ব্যবহার করা হবে, মানচিত্র কতটুকু সঠিক হওয়া প্রয়োজন, কোন কোন সংকেত ব্যবহার করতে হবে, মানচিত্রের স্কেল কি হবে। ইতিমধ্যে আমরা স্কেল নিয়ে কথা বলেছি। পরীক্ষায় অনেক সময় এই ধরনের প্রশ্ন আসতে পারে যে মানচিত্র অঙ্কন করার আগে কোন কোন বিষয়গুলো চিন্তা করতে হয়। এখান থেকে আমরা সেই প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে যাব। এবার মানচিত্র অঙ্কনের বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। আমরা এখানে কয়েকটি পদ্ধতি নিয়ে কথা বলবো। প্রথমে
আসি ট্রেসিং ও ছকবর্গ পদ্ধতি। পূর্বে অঙ্কিত মানচিত্র হতে প্রয়োজনীয় তথ্য ও সুবিধাজনক স্কেল পরিবর্তন করে নতুন মানচিত্র অঙ্কন করা হয়ে থাকে এই ট্রেসিং এবং ছকবর্গ পদ্ধতিতে। ট্রেসিং পদ্ধতি ছকবর্গ সাহায্যে সহজেই মানচিত্র অঙ্কন করা যায়। যেহেতু আমরা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে বা পঞ্চম শ্রেণীতে মানচিত্র অঙ্কন করা শেখাবো, সেই ক্ষেত্রে আমরা সাধারণত যে পদ্ধতিটি ব্যবহার করি সেটাই ট্রেসিং ও ছকবর্গ পদ্ধতি। এছাড়াও আরও কয়েকটা পদ্ধতি আছে। জরিপ পদ্ধতি, ভূমি জরিপের মাধ্যমে নতুন মানচিত্র অঙ্কন করা হয়। এতে চেন, টেপ, প্লেন টেবিল, কম্পাস লেবেলিং, জিওমেট্রিক কম্পাস, থিওডিলাইট প্রভৃতি যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। এগুলো যারা জরিপ কাজে স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট যারা আছেন তেনারা সাধারণত এই ধরনের মানচিত্র অঙ্কন করে থাকেন। এরিয়াল ফটোগ্রাফ পদ্ধতি, আকাশ থেকে বিমান বা ভূপুকুরের মাধ্যমে ছবি নিয়ে এই ধরনের মানচিত্র অঙ্কন করা হয়ে থাকে। এছাড়া আরেকটি পদ্ধতি আছে জিআইএস, ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে সংক্ষেপে জিআইএস বলা হয়, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এটি কম্পিউটারের মাধ্যমে তথ্য সংগ্রহ বিশ্লেষণের ব্যবস্থা। জিআইএস এর মাধ্যমে একটি মানচিত্রের মধ্যে তথ্যের বিশ্লেষণ করে মানচিত্রের উপযোগিতা বাড়িয়ে দেওয়া হয়। এই চারটি পদ্ধতি মাধ্যম দিয়ে সাধারণত মানচিত্র অঙ্কন করা হয়ে থাকে। আমরা এক নজরে দেখে নিলাম ট্রেসিং ও ছকবর্গ পদ্ধতি, জরিপ পদ্ধতি, এরিয়াল ফটোগ্রাফ পদ্ধতি, জিআইএস পদ্ধতি। ভূমি জরিপের মাধ্যমে নতুন মানচিত্র অঙ্কন করা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা যে চারটি পদ্ধতি বলছিলাম তার ভিতরে ভূমি জরিপের মাধ্যমে অঙ্কন করাটা সময় সাপেক্ষ ব্যাপার। এরিয়াল ফটোগ্রাফ এবং বর্তমান কম্পিউটারে জিআইএস এর মাধ্যমে সঠিকভাবে ইলেকট্রনিক্স মানচিত্র অঙ্কন করা যায়। কম্পিউটার জিআইএস এর মাধ্যমে ইলেকট্রনিক মানচিত্র অঙ্কন করা হয়, তার জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্রয়োজন হয়। সাধারণত আমরা শ্রেণীকক্ষে যে মানচিত্রটা অঙ্কন করে থাকি সেটা নিম্নে উল্লেখ করা হলো। পঠন পাঠনের জন্য নিখুঁতভাবে মানচিত্র অঙ্কন না করলেও চলে, এজন্য শিক্ষকের জন্য পূর্বে অঙ্কিত মানচিত্র হতে ট্রেসিং পদ্ধতি এবং ছকবর্গের সাহায্যে মানচিত্র অঙ্কন করার দক্ষতা অর্জন করলেই চলে। অর্থাৎ আমরা এই ছকবর্গ বা ট্রেসিং পদ্ধতি এই দুইটা দক্ষতা শিক্ষকের অর্জন করলেই চলে। আমরা পরবর্তী পর্যায়ে এই দুইটা পদ্ধতি নিয়ে কথা বলবো। আসি আমরা ট্রেসিং পদ্ধতিতে মানচিত্র অঙ্কন পদ্ধতি। কিভাবে ট্রেসিং পদ্ধতিতে মানচিত্র অঙ্কন করা হয়ে থাকে? খুব সহজ একটি পদ্ধতি। আমরা সচরাচর প্রথমে ছেলেমেয়েদেরকে এই ধরনের পদ্ধতির মাধ্যম দিয়ে মানচিত্র অঙ্কন করাতে পারি। আসি আমরা ট্রেসিং পদ্ধতি কি। পূর্বে অঙ্কিত মানচিত্র হতে মানচিত্র অঙ্কনের জন্য ট্রেসিং পদ্ধতি অর্থাৎ ছাপ দিয়ে আঁকা খুব সহজ একটি পদ্ধতি। আগে একটা মানচিত্র আছে, সেটাকে আমি ছাপ দিয়ে এই পদ্ধতির মাধ্যমে মানচিত্র অঙ্কন করতে পারি। ট্রেসিং পদ্ধতিতে মানচিত্র অঙ্কনের জন্য ট্রেসিং পেপার, পেন্সিল, বল পেন, জেমস ক্লিপ, ইরেজার, ট্রেসিং টেবিল এবং স্কেল প্রয়োজন হয়। যে মানচিত্রটি আঁকতে হবে সেই মানচিত্রটিকে ট্রেসিং টেবিলে রেখে তার উপর সমাকৃতি ট্রেসিং পেপার রেখে চারপাশে এমনভাবে জেমস ক্লিপ দিয়ে আটকে দিতে হবে যেন মানচিত্র এবং ট্রেসিং পেপারটি নাড়াচাড়া না করতে পারে। এখন ট্রেসিং টেবিলের লাইট জ্বালালেই নিচের মানচিত্রটি স্পষ্টভাবে দেখা যাবে। মানচিত্র যে রেখা যেভাবে আসে সেগুলোকে ট্রেসিং পেপারের উপর পেন্সিল, বল পেন দিয়ে দাগ টেনে মানচিত্রটি আঁকতে হবে। তারপর মানচিত্রের চারপাশ বহিঃসীমা রেখা এঁকে মানচিত্রের শিরোনাম, দিকচিহ্ন, সূচি দিতে হবে। মানচিত্র অঙ্কন করার পর জেমস ক্লিপ সরিয়ে নিলে মানচিত্রটি আঁকা শেষ হবে। পূর্বের মানচিত্র যেভাবে স্কেল অঙ্কন করা আছে, নতুন মানচিত্র সেভাবে স্কেল অঙ্কন করতে হবে। নতুন মানচিত্রের অবস্থান স্পষ্ট করার জন্য পার্শ্ববর্তী দেশ বা সাগর, পাহাড় পর্বতের নাম লিখতে হবে। এরপরে আমরা চলে যাব আরেকটি পদ্ধতি, সেটা হলো ছক বর্গের সাহায্যে মানচিত্র অঙ্কন। আমরা আগে ট্রেসিং পদ্ধতি নিয়ে কথা বলেছিলাম। ছক বর্গের সাহায্যে মানচিত্র অঙ্কন করার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো নিয়ে আমরা দেখি কিভাবে ছক বর্গের সাহায্যে মানচিত্র অঙ্কন করতে হয়। পূর্বে অঙ্কিত মানচিত্র থেকে ছক বর্গের সাহায্যেও
সহজে মানচিত্র অঙ্কন করা যায়, এক্ষেত্রে কয়েকটি পর্যায় অনুসরণ করতে হবে। প্রথম পর্যায়ে যে মানচিত্রটা আঁকতে হবে তা নির্বাচন করতে হবে। এরপর মানচিত্রের উপর পেন্সিল দিয়ে সমান দূরত্ব বজায় রেখে পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণ বরাবর কয়েকটি রেখা আঁকতে হবে। রেখাগুলো এমনভাবে আঁকতে হবে যেন মানচিত্রটি পুরোপুরি ছকের ভিতর থাকে। এটি হবে মূল মানচিত্র। পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণ বরাবর রেখাগুলো পরস্পর ছেদ করে কয়েকটি ছকবর্গ তৈরি হবে। মানচিত্র ছোট করতে হলে ছকবর্গ ছোট করতে হবে এবং মানচিত্র বড় করতে হলে ছকবর্গ বড় করতে হবে। সেই ক্ষেত্রে মানচিত্রের স্কেল সমানুপাতিক হারে বড় বা ছোট করতে হবে। আমরা ট্রেসিং পদ্ধতিতে যে মানচিত্রটা এঁকেছিলাম এর আগে, সেই পদ্ধতিটা হুবহু ওই মানচিত্র অনুরূপ হতে হয়, কিন্তু আমরা ছকবর্গের মাধ্যমে মানচিত্রটাকে ছোট বা বড় করতে পারি। দেখি আমরা একটু ম্যাপের মাধ্যম দিয়ে কিভাবে মানচিত্র অঙ্কন করতে হয়। আমরা বলেছিলাম যে প্রথমে একটি মানচিত্র নিতে হবে, যে মানচিত্রের মতো করে আমরা একটি মানচিত্র আঁকবো ছকবর্গের মাধ্যমে। এই ক্ষেত্রে মানচিত্রটা ছোট বা বড় করা যায়। তা প্রথমে মানচিত্রটাকে আমাদেরকে এইভাবে উত্তর দক্ষিণ বরাবর স্কেল দিয়ে সমানভাবে দাগগুলো টানতে হবে। অর্থাৎ যে মানচিত্রের অনুরূপ আমরা মানচিত্র আঁকবো, এই স্কেল অনুসারে আমরা সুন্দর করে ভাগ করে নেব। প্রথমে উত্তর দক্ষিণ বরাবর দাগ হয়ে গেলে এবার আমাদের পূর্ব পশ্চিম বরাবর দাগ টানতে হবে, অর্থাৎ ছক করে নিতে হবে মানচিত্রের। তা এই ছকের ভিতরেই মানচিত্রটা আবদ্ধ হয়ে গেল। এখন এই ছক করার পরে পরবর্তী ধাপ নিয়ে আমরা কথা বলবো। এভাবে এখানে দেখছি যে মানচিত্রের সুন্দরভাবে ছকের ভিতরে আবদ্ধ হয়ে গেছে। দ্বিতীয় পর্যায়ে মানচিত্রের সম আকৃতির একটি সাদা কাগজ নিতে হবে। সাদা কাগজ ছকবর্গ আঁকতে হবে। মনে রাখতে হবে, প্রথম মানচিত্রতে যে কয়টি ছকবর্গ অঙ্কন করা হয়েছিল সাদা কাগজে সেই কয়টি ছকবর্গ অঙ্কন করতে হবে। মানচিত্রে পূর্বের মানচিত্র অপেক্ষা দ্বিগুণ করতে হলে প্রতি ছকবর্গের দূরত্ব দ্বিগুণ করতে হবে, আর মানচিত্রের পূর্বে মানচিত্র অপেক্ষা অর্ধেক করতে হলে প্রতি ছকবর্গের দূরত্ব অর্ধেক করতে হবে। অর্থাৎ আগে যদি আমি 1 ইঞ্চি করে থাকি, এখন যদি বড় করতে হয় তাহলে প্রতিটা ঘর 2 ইঞ্চি করে করতে হবে। এভাবে আমরা ছোট বড় করে সাধারণত মানচিত্রটা অঙ্কন করতে পারি। যেমন আমরা এইভাবে ছকবর্গ আকারে করে নিয়েছিলাম, পরবর্তীতে আবার আমরা আরেকটি ছক করে নিলাম মানচিত্র অনুরূপ। তাহলে সেই ছক অনুসারে আমাদেরকে এবার পরবর্তী মানচিত্র অঙ্কন করতে হবে। পেপারটা যদি বড় হয়ে থাকে, এখানে যদি 1 ইঞ্চি হয়ে থাকে, তাহলে এই ছকগুলো ওইদিকে 2 ইঞ্চি বা এদিকে 2 ইঞ্চি করতে হবে। অর্থাৎ আমি কিভাবে বাড়াবো বা কমাবো বা কাগজটা আমার কেমন তার উপর নির্ভর করবে। এখন এই দাগগুলো এই ছকবর্গের কোথায় কোথায় যেভাবে গিয়েছে ঠিক সেইভাবে আমাকে এখান থেকে আঁকানো শুরু করতে হবে। দেখি আমরা কিভাবে আঁকতে পারি একটু দেখে নিই। এইভাবেই যে ছক পাশের মানচিত্রের ভিতরে যে জায়গায় গিয়েছে আমাদেরকে ঠিক এইভাবেই আঁকিয়ে সুন্দর করে মানচিত্রটা দেখাতে হবে। অর্থাৎ এখান থেকে যেখানে শুরু, এটাও এখান থেকে শুরু করতে হবে, এখানে যেখানে শেষ এখানেও ঠিক সেইভাবে আমাকে শুরু করতে হবে, শেষ করতে হবে। অর্থাৎ যে ছকবর্গভাবে গিয়েছে তাহলে দেখা যাবে যে এই মানচিত্রের অনুরূপ একটা মানচিত্র এখানে অঙ্কন করা হয়ে যাবে। খুবই সুন্দর একটি পদ্ধতি, যার মাধ্যম দিয়ে আমরা দেখি আর্টিস্টরা দেয়ালে সাধারণত এই মানচিত্রগুলো অঙ্কন করে থাকে বড় করে, অর্থাৎ ছোট মানচিত্র থেকে বড় করে মানচিত্রগুলো অঙ্কন করা যায়। আপনারা নিজেরাও বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন। ছোট একটা মানচিত্র ডায়েরিতে থাকে, সেই ডায়েরিটাকে ছক করে বড় আর্ট পেপারের ভিতরে এরকম মানচিত্র অঙ্কন করতে পারেন, তাহলে দেখবেন যে সুন্দর করে মানচিত্রটা অঙ্কন হয়ে যাবে। অঙ্কন হয়ে যাওয়ার পরে তৃতীয় পর্যায়ে পূর্বের মানচিত্রের ছকবর্গের মাধ্যমে মানচিত্রের সীমারেখা এবং অন্যান্য বিষয় দিয়ে যেভাবে আঁকা আছে অবিকল সেভাবে সাদা কাগজের ছকবর্গের সেই সীমারেখা এবং অন্যান্য বিষয় দিয়ে আঁকতে হবে। এভাবে নতুন একটি মানচিত্র পাওয়া যাবে। তারপর মানচিত্রের চারিপাশে বহিঃসীমা এঁকে মানচিত্রের শিরোনাম দিতে হবে, দিক চিহ্ন দিতে হবে। মানচিত্রের বিভিন্ন বিষয় বোঝানোর জন্য মানচিত্র শিরোনামের নিচে বা সুবিধাজনক স্থানে সাংকেতিক চিহ্ন দিতে হবে। সাংকেতিক চিহ্ন ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত সাংকেতিক চিহ্ন অনুসরণ করতে হবে। সচরাচর আমরা একই ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে থাকি, সেই সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করতে হবে। আমরা দেখলাম এরকম একটি মানচিত্র অঙ্কন হয়ে গেল, যেখানে এরকমভাবে ছকবর্গ আকারে ছিল। অর্থাৎ প্রত্যেকটা বিভাগ ওয়াইজ আমরা লিখেছি, উপরে আমরা মানচিত্রের কথাও লিখেছি, কোন দিক সেটাও লিখে দিয়েছি। এবার মানচিত্রটি আঁকা হয়ে গেলে আমাকে কি করতে হবে, এই দাগগুলো
কাগজ থেকে ইরেজার দিয়ে মুছে দিতে হবে। আমরা এক করি তাহলে কাগজগুলো দাগগুলো মুছে দিই। আমরা ঠিক এখানে ইরেজার দিয়ে প্রথমে উত্তর দক্ষিণ অংশগুলো মুছে দিয়েছি, এবার পূর্ব পশ্চিম অংশগুলো মুছে দিয়েছি। তাহলে দেখা গেল যে আগের মতো অনুরূপ একটি মানচিত্র এখানে অঙ্কন হয়ে গেল। এখানে স্কেলে উল্লেখ করা আছে। এইভাবেই আমরা ছক বর্গের মাধ্যমে কোনো মানচিত্র সহজেই অঙ্কন করতে পারি। এবার আসি মানচিত্রের কথা আমরা বললাম, কেন মানচিত্রের প্রয়োজন আছে বা কোনো গুরুত্ব আছে কিনা। অবশ্যই মানচিত্রের গুরুত্ব আছে, বিশেষ করে শিক্ষণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মানচিত্র খুবই প্রয়োজনীয়। কারণ আমরা শিক্ষার্থীরা সাধারণত আমাদের কোথায় দেশের কোথায় কি আছে সেগুলো আমরা জানি না, সেইগুলো মানচিত্রের মাধ্যম দিয়ে সহজেই আমরা দেখাতে পারি। সামগ্রিকভাবে পৃথিবী কেমন, কোন বিষয়ের অবস্থান কোথায়, মানচিত্র সম্পর্কে বিস্তারিত সরবরাহ করে থাকে। একজন শিক্ষার্থীর পক্ষে সমগ্র দেশ বা পৃথিবী ঘুরে দেখা সম্ভব নয়, তাই পাঠ্যপুস্তকের ভূগোলকের বিষয়বস্তু উপস্থাপনের সময় মানচিত্র প্রদর্শন করলে শিক্ষার্থীরা বিষয়ে খুব সহজেই এই বিষয়গুলো আয়ত্ত করতে পারে। আমরা কোথাও যদি ভ্রমণ করতে যাই তাহলে সেখানেও সাধারণত দেখা যায় মানচিত্র নিয়ে কোথায় কী অবস্থান হচ্ছে সেটা আমরা জানতে পারি। সেই ক্ষেত্রে ভ্রমণকারী পর্যটকের কাছে মানচিত্র অত্যন্ত প্রয়োজনীয়, কারণ অন্য কোনো স্থানীয় লোকদের নিকট থেকে না জেনেও মানচিত্রের সহায়তায় কোনো স্থানীয় অবস্থান জানা যায়। এছাড়া নদী, সমুদ্র, নভোমণ্ডলে ভ্রমণকারী, সামরিক অভিযান, শিল্প স্থাপনকারীদের জন্য মানচিত্র গুরুত্বপূর্ণ। সর্বোপরি মৌজা মানচিত্র সম্পদ সংরক্ষণ ও ব্যবহার এবং পরিকল্পনার জন্য খুবই প্রয়োজন। এছাড়াও আমরা যে 4 ধরনের মানচিত্রের কথা বলেছি, সেই মানচিত্র কি কি সুবিধা হতে পারে। প্রাকৃতিক মানচিত্রের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন পাহাড়, পর্বত, নদ নদী, হ্রদ, সাগর, মহাসাগর প্রভৃতি অবস্থান জানতে পারে। সাংস্কৃতিক মানচিত্র ব্যবহার করে শিক্ষার্থীদের বিভিন্ন দেশের সম্পদ, জনমিতি পরিস্থিতি, রাষ্ট্রের সীমা, প্রশাসনিক অঞ্চল, ঐতিহাসিক স্থান, স্থাপত্য, বিভিন্ন অঞ্চলের সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য, বিশেষ বিশেষ বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে মূর্ত ধারণা ও জ্ঞান অর্জন করতে পারে এই মানচিত্রের মাধ্যমে। মানচিত্র ব্যবহারের মাধ্যমে নিজ দেশ, অন্যান্য দেশের স্থল, জল, আকাশপথের যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থীরা যথাযথভাবে অবহিত করা যায়। কোনো দেশের বিভিন্ন বন্দর, শহর, বাণিজ্য কেন্দ্রের অবস্থান বোঝানোর জন্য শিক্ষকের মানচিত্র ব্যবহার করা দরকার। মানচিত্র ব্যবহার করে পাঠ পরিচালনা করা নানা দিক থেকে অপরিসীম গুরুত্ব বহন করে। সুতরাং আমরা বলছি মানচিত্রের যথেষ্ট গুরুত্ব আছে। তো এত যদি গুরুত্ব থাকে তাহলে সেই ক্ষেত্রে মানচিত্র পাঠে শিক্ষকের করণীয় কি? শিক্ষক সাধারণত প্রয়োজনীয় ক্ষেত্রে মানচিত্র সহকারে পাঠ পরিচালনায় শিক্ষককে আগ্রহী ও যত্নবান হতে হবে। অর্থাৎ আমরা বলছি যেখানে প্রয়োজন সে জায়গায় অবশ্যই শিক্ষককে এই মানচিত্র পরিচালনার ক্ষেত্রে আগ্রহী এবং যত্নবান হতে হবে, এবং নিজে উনি মানচিত্র ছেলেমেয়েদেরকে দেখাবেন। মানচিত্র যদি সংগ্রহে না থাকে সেজন্য মানচিত্র শিক্ষককে সংগ্রহ করতে হবে। প্রয়োজনের ক্ষেত্রে শিক্ষক মানচিত্র নিজে তৈরি করবেন। সুতরাং একজন শিক্ষকের অবশ্যই মানচিত্রের আঁকা দক্ষতা থাকতে হবে বলে আমরা মনে করি। আমরা গত পাঠ এবং এই পাঠ মিলিয়ে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম সেগুলো মানচিত্র কাকে বলে, নকশা কাকে বলে, মানচিত্র নকশা ভিতরে পার্থক্য কী, মানচিত্রের প্রকারভেদ, মানচিত্রের অক্ষাংশ দ্রাঘিমাংশ, মানচিত্রের স্কেল, মানচিত্র অঙ্কনের বিবেচ্য বিষয়, মানচিত্র অঙ্কনের কৌশল, ট্রেসিং পদ্ধতি, ছকবর্গ পদ্ধতি, মানচিত্রের গুরুত্ব, সর্বশেষ মানচিত্রের পাঠে শিক্ষকের করণীয় দিক নিয়ে কথা বললাম। তাহলে এই অধ্যায় থেকে এইখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আসতে পারে, সেই বিষয়গুলো শিক্ষকরা আপনারা একটু খেয়াল রাখবেন এবং বই দেখে এই সম্পর্কে প্রশ্নগুলো নিয়ে আপনারা একটু ধারণা নেবেন। এখানে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। মানচিত্রের অঙ্কনের কৌশলগুলো বর্ণনা করুন, তার ভিতর থেকে ছকবর্গ পদ্ধতি, ট্রেসিং পদ্ধতি নিয়ে আমরা কথা বললাম, মানচিত্রের গুরুত্ব, মানচিত্রের পাঠে শিক্ষকের করণীয়। আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে এই বিষয়গুলো দেখলেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার পরবর্তী পাঠ নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে।